সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি রেডিও সারা বেলার নিয়মিত আয়োজন অতিথি আলাপন অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আপনারা জেনে আনন্দিত হবেন যে এমন একজন গুণী মানুষ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যার পরিচয় শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী। এবং আজকে যেই আয়োজনে তিনি উপস্থিত হয়েছিলেন এটি গাইবান্ধার জন্য এবং আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমরা তার সাথে পরিচয়ে যাব, তবে যাবার আগে দর্শক শ্রোতা আপনাদেরকে বলতে চাই যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা অনুষ্ঠানটি রেডিও সারাবেলা 98.8 FM এর পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ। আর এখন আমরা চলে যাব অতিথির কাছে, যে মানুষটির কথা আমরা বলছিলাম। গাইবান্ধায় তার আগমনে রেডিও সারাবেলা তো বটেই, পুরো গাইবান্ধাবাসী আজকে আনন্দিত দেখতে পেরে। আমাদের সাথে রয়েছেন একজন বিখ্যাত আলোকচিত্রী, আছেন ডক্টর শহীদুল আলম। স্বাগতম আমাদের এই আয়োজনে। কেমন আছেন আপনি? আছি ভালো, খুব খুশি হলাম আপনাদের এখানে এসে। এবং প্রথমে অভিনন্দন জানাই আপনাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাতে আপনাদের সাথে থাকতে পেরে আমি গর্বিত। আমারও খুবই ভালো লাগছে এবং রেডিও সারাবেলা পরিবার অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে যে এমন একটা সময় আপনাকে পেয়েছি। রেডিও সারাবেলা তার সম্প্রচারের নবম বছর পেরিয়ে 10ম বছরে পদার্পণ করতে যাচ্ছে এবং এই পদচারণায় আপনার পদধূলি আমাদের সারাবেলার স্টুডিওতে পড়েছে, এই কারণে আমরা খুবই আনন্দিত। তো আজকে এই যে গাইবান্ধার আগমন, এই আগমনের উদ্দেশ্যটা সম্পর্কে যদি একটু জানাতেন স্যার। একটা তো প্রয়োজন ছিলই যে সত্যিকার অর্থে আমরা খুব ঢাকা কেন্দ্রিক এবং আমাদের চিন্তা চেতনা সব কিছুই ঢাকা বা বড় শহরগুলিকে নিয়েই থাকে, অথচ গাইবান্ধার মতন জায়গায় এত শক্তিশালী কাজ হচ্ছে। যেই আলোকচিত্রীর প্রদর্শনী আজকে দেখতে আসলাম, কুদ্দুস আলম, তিনি গত বছরের সেরা আলোকচিত্রী হিসেবে, তার ছবি বছরের সেরা আলোকচিত্র হিসেবে বিবেচিত হয়েছিল। আমাদের 2025-এর ক্যালেন্ডারেও তার দুটো ছবি রয়েছে এবং প্রদর্শনীতে আমরা ব্যবহার করেছি। কুদ্দুস ভাই বহু বছর ধরে ছবি তুলছেন, তাকে আমরা জানি চিনি, আমাদের কাছের মানুষ, কিন্তু তার আলোকচিত্র প্রদর্শনী এর আগে করা হয়নি এবং এই প্রদর্শনীটা আজকে উদ্বোধনী হলো, সেটাতে আমি থাকতে পেরে নিজে খুব। আমরা যদিও জেনেছি, কয়েকদিন আগে থেকেই জানছিলাম বিষয়টা। এই যে আলোকচিত্র প্রদর্শনীর যে ব্যাপারটা, আমরা সবসময় তো ভিডিও বা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ভিডিওর মাধ্যমে টেলিভিশনে দেখতে পাই, কিন্তু চিত্রশিল্পীদের নিয়ে আসলে এই ধরনের আয়োজন আমার মনে হয় যে খুব কমই দেখা যায়। তারপরে আবার ঢাকার বাহিরে আপনি যেটা বলছিলেন, বিষয়টাকে কিভাবে দেখছেন স্যার? হয় না তা না, কিন্তু আপনি যেটা পরে বললেন যে ঢাকার বাইরে, সেই অংশটা তুলনামূলকভাবে কম হয়। আমরা কিন্তু 93 সনে প্রথম ওয়ার্ল্ড প্রেস ফটো, পৃথিবীর সবচাইতে বড় ফটো জার্নালিস্ট যেই প্রতিযোগিতা হয় এবং প্রদর্শনী হয়, সেটাকে প্রথমবার আমাদের অঞ্চলে এনেছিলাম। তারপর থেকে আমরা নিয়মিত আনছি এবং আমরা উল্টোটাও করি। আমাদের কাজ জেনিভায়, ইউনাইটেড নেশনসে দেখানো হয়েছে, এই নিউ ইয়র্কে, শিকাগোতে, আর আশেপাশের অনেকগুলি দেশে নিয়মিত দেখানো হয়, কিন্তু মফস্বল টাউনকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তার বাইরে আরেকটা জিনিসও রয়েছে, বিশেষ করে গণমাধ্যমের একটা দুর্বলতা রয়েছে আমাদের দেশে তো বটেই, যেখানে আলোকচিত্রীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয় না। সে দুটোকেই আমরা প্রশ্ন করতে চেয়েছিলাম এবং সেই কারণে এখানে আসা, শুধু কুদ্দুস ভাইয়ের কাজ দেখার জন্য না, এখানে সাংবাদিকদের সাথেও কথা বলেছি, অন্যরা গণমাধ্যমে যারা ছিল তাদের সাথেও আলাপচারিতা হয়েছে এবং সত্যিকার অর্থে আলোকচিত্রের মতন এত শক্তিশালী একটা মাধ্যমকে অবহেলা করা হয়, সেটাকে পরিবর্তন করতে চাই। একদম স্যার, ঠিকই বলেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন আন্দোলন, সব কিছুতেই যেমন ভিডিওগ্রাফাররা যেভাবে ভূমিকা রেখে থাকে, তার চেয়ে অধিক ভূমিকা রেখে থাকে আলোকচিত্রীরা, যারা ছবি তুলে থাকেন। তো এই বিষয়টাকে আমরা কিছুদিন আগেও একটা আন্দোলন পেরিয়ে এসেছি এবং আপনি শুধুমাত্র তো একজন আলোকচিত্রীই নন, একজন সামাজিক অ্যাক্টিভিস্টও, এবং সেই জায়গা থেকে আমাদের এই আলোকচিত্রীদের অবস্থানটা সম্পর্কে যদি একটু জানাতেন স্যার। এইটা অনেকে জানে না, এই মুহূর্তে বাংলাদেশ আলোকচিত্র জগতে একটা তীর্থস্থান। সারা পৃথিবীর থেকে মানুষজন বাংলাদেশে আসে। আমাদের একটা শিক্ষাঙ্গন রয়েছে পাঠশালা নামে, সেখানে আমেরিকার থেকে, ইউরোপ থেকে, আশেপাশের দেশগুলি তো বটেই, নিয়মিত ছাত্রছাত্রীরা আসে, কারণ পৃথিবীর সেরা আলোকচিত্র
প্রশিক্ষণ এইখানে দেওয়া হয়। আচ্ছা, তো সেইটা নিয়ে অথচ আমরা সারা পৃথিবী যেটা জানে আমাদের নিজেদের দেশে সেইটার সেরকম পরিচিতি নেই। এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলবো, সেটাকে অতিক্রম করতে চেষ্টা করছি। শুধু তাই না, যেখানে আমরা এখন যেই কাজগুলি করছি আপনাদের কাছেই রংপুরে আবু সাইদ যেখানে শহীদ হয়েছিলেন, আমরা এই মুহূর্তে আমাদেরই একজন আলোকচিত্রী এই মুহূর্তে লন্ডনে আছেন, ফরেনসিক আর্কিটেকচার নামে একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। আমরা যেই ছবিগুলি তোলা হয়েছিল আবু সাইদের সেটাকে নিয়ে একটা 3D মডেল দাঁড় করাতে চেষ্টা করছি, যেটা একটা লোকে দেখবে, জানবে, আবু সৈয়দকে চিনবে। এবং এটা নতুন যেই জাদুঘরটা হচ্ছে গণভবনে, সেখানে এটা থাকবে। কিন্তু তার বাইরে এখানে যে আইন আদালতও আমাদের এই কাজটাকে ব্যবহার করতে চায়, তারা এই যারা অন্যায় করেছে তাদের জবাবদিহিতে এবং বিচারের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যেমনটি জেনেছি যে আপনি শুধু তো আলোকচিত্র হিসেবেই অধিক পরিচিত নন, সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবেও আমাদের বিভিন্ন সময় আপনার কথায় অনুপ্রাণিত হয়ে থাকি আমরা। তো সেই জায়গায় এখন তরুণরা দেখা যাচ্ছে যে অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অধিক পরিচিত বা সেখানে কাজ করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্যে চিত্রশিল্পী বা ছবি তোলার যে একটা আর্ট, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা এরকম আপনি তাদেরকে অনুপ্রাণিত করার মতো? প্রধান জিনিসটা আমি বলবো যে ছবি তোলা যেমন খুব সহজ আবার খুব কঠিন। আজকাল সকলেরই মোবাইল ফোন আছে, আমরা তাকিয়ে অনায়াসে ছবি তুলতে পারি। কিন্তু সেই উপমা যদি ব্যবহার করি, আপনার আমার কলম আছে, আমি তো আপনি লেখক বলতে পারি না, কলম আছে বলি। কাজে আমার ছবি তোলার যন্ত্র আছে বলেই আমি আলোকচিত্রী নিজেকে বলতে পারি না। আলোকচিত্রের একটা ভাষা আছে, আরেকটা একটা সংস্কৃতি আছে, এটার একটা ব্যাকরণ রয়েছে, সেগুলি শিখতে হয়, রপ্ত করতে হয়, যাতে আমি যেই জিনিসটা বলতে চাই সেটাকে সঠিকভাবে এবং জোরালোভাবে বলতে পারি। সেই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কিন্তু সকলের যে আলোকচিত্রী হতে হবে তা না, তারপরেও আলোকচিত্রের ব্যাপারে সচেতন থাকার প্রয়োজন। সেটা ভিন্ন একটা কারণও আছে, সেটা হচ্ছে যে আমাদের মনন কিন্তু ওইভাবেই বানানো হয়। বিশেষ করে বিজ্ঞাপন সংস্থাগুলি সারাক্ষণ আমাদেরকে কিন্তু ছবি দিয়ে প্রভাবিত করে, অথচ ছবি দেখার, চেনার, বোঝার যোগ্যতা আমাদের তৈরি করা হয় না। আমাদের স্কুল কলেজে লেখার, অঙ্ক, ভূগোল, ইংরেজি, বাংলা শেখানো হয়, কিন্তু ভিজুয়াল লিটারেসি আমাদের শেখানো হয় না। সেই জিনিসটার খুব প্রয়োজন। এবং এটাকে কিভাবে কাজে লাগানো এবং এটার মাধ্যমে অন্যরা আমাদের কিভাবে প্রভাবিত করে সেটাকে বোঝার এবং প্রতিহত করার কারণে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জেনেছি যে আপনি দৃক ফটো গ্যালারির প্রতিষ্ঠাতা। তো এটার প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যদি একটু আমরা আমাদের দর্শক শ্রোতাদের বলতেন। সারা পৃথিবীতে ছবি বিতরণ করা হয় আলোকচিত্র গ্রন্থাগারের মাধ্যমে। ধরেন আপনার নৌকার ছবি আছে, আমার তাল গাছের ছবি আছে। আমি আমার তাল গাছের ছবি বিক্রি করতে চাই, আমি খুঁজে বেড়াবো কে তাল গাছের ছবি কিনবে। আপনি নৌকার ছবি বিক্রি করতে চান, খুঁজে বেড়াবেন কে নৌকার ছবি কিনবে। এটা তো খুব একটা এফিশিয়েন্ট একটা পদ্ধতি না। কিন্তু আমরা উভয়ই যদি এক জায়গায় নিয়ে আমাদের সকল কাজকে একসাথে করি, যার তাল গাছের ছবি সেও ওখানে যাবে, যার নৌকার ছবি দরকার সেও সেখানে যাবে। আর আমি কে কিনলো সেটা তো আমার বিষয় না, আমার ছবিগুলি বিক্রি হলো সেটাই আমার বিষয়। কাজেই আমার ছবিগুলি সেভাবে বিক্রি হবে। এইভাবেই আলোকচিত্র প্রচার হয়, বিক্রি হয় আন্তর্জাতিকভাবে। কিন্তু যেহেতু পৃথিবীর প্রধান আলোকচিত্র গ্রন্থাগারগুলি লন্ডন, প্যারিস এবং নিউ ইয়র্কে ছিল, আমাদের দেশের আলোকচিত্রীরা কিন্তু বাদ পড়ে যেত। যেই কারণে আমরা 89 সনে বাংলাদেশে প্রথম আলোকচিত্র গ্রন্থাগার স্থাপন করি। এটার দুটো দিক ছিল, একটা তো নিশ্চয়ই বাজারজাত করা, আলোকচিত্রের জীবিকা অর্জন করার ব্যাপার রয়েছে, আরেকটা রাজনৈতিক। কারণ তারা আমাদের দেশকে তাদের চোখেই দেখে, তাদের চোখেই দেখায়। আমরা যে আমাদের নিজেদের সংস্কৃতিকে, আমাদের দেশকে, আমাদের ঐতিহ্যকে জানি, চিনি, সেটা বলার কিন্তু সুযোগ ছিল না। এবং সেই অর্থে সেই পরিবর্তনটা আনার চেষ্টা দৃকের মাধ্যমে করা হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা খুব অল্প সময়ের জন্য আপনাকে পেয়েছি। তো শুরুতেই যে বিষয়টা আমরা বলছিলাম যে রেডিও সারাবেলার নবম বর্ষপূর্তি এবং 10ম বছরে পদার্পণ, সেই অর্থে আমরা শেষের দিকে গাইবান্ধাবাসী এবং রেডিও সারাবেলার উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। প্রথমে আশা করি আপনাদের আরও অনেক 10 বছর হবে। তার বাইরে এই কমিউনিটি রেডিও জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বহু বছর আগে ফিলিপিন্সে তখন
তামাম্বুলি প্রজেক্টে গিয়েছিলাম, সেখানে তারা কিভাবে ছোট ছোট, আপনাদের চাইতে অনেক ছোট 10 ফুটের ট্রান্সমিটার দিয়ে যেই প্রোগ্রামগুলি করতো। আমি গত বছর আর্জেন্টিনা তাদের এরকম কমিউনিটি রেডিও জিনিস দেখেছি। যেই গোষ্ঠী, যেই মানুষ, যেই সমাজ অনেক ক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়াতে বাদ পড়ে যায়, তাদের জিনিসগুলি আপনারা একেবারে সরাসরি আপনাদের চারিপাশের মানুষের গল্পগুলি বলেন, তাদের চাহিদাটা মেটান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি তো নিজের জায়গার থেকে আপনাদের সাথে যদি যুক্ত হতে পারি কোনোভাবে, নিজেকে ধন্য মনে করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সারাবেলা স্টুডিওতে সময় দেওয়ার জন্য। রেডিও সারাবেলা পরিবার এই নতুন অগ্রযাত্রায় আপনাকে পাশে পেয়েছে, আপনার পদচারণা পদধূলি পেয়েছে সেজন্য। এবং শেষ মুহূর্তে স্যার আপনাকে আমাদের সারাবেলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সেই সাথে আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে যদি সুযোগ হয়। জি, থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন রেডিও সারাবেলার নিয়মিত আয়োজন অতিথি আলাপন। এই অতিথি আলাপন অনুষ্ঠানে আজকে যে মানুষটি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই তার সম্পর্কে জেনেছেন। এমন একজন 21শে পদকপ্রাপ্ত আমাদের মহান একজন ব্যক্তিত্ব, আমরা যাকে পেয়ে খুবই আনন্দিত। আমরা সকলে মিলে এই মানুষটির জন্য দোয়া করব, এবং এই মানুষটির জন্য আমরা এই মানুষটির দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আজকের এই অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি গোলাপ মোস্তাফিজ, শুভ বিদায়।